আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনে ব্লাস্টে। আজকের আয়োজনে সবসময়ের মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে, এবং এটিএন বাংলার এই সময়টা আমরা যেটা করি, খানা দানা সব কিছু শেষ হয়ে যায়, পরিবারের সবাইকে নিয়ে টেলিভিশন সেটের সামনে একটু রিল্যাক্স করতে বসি, এবং তখনই আমার কাছে নিত্য নৈমিত্তিক ঘটনা যেগুলো থাকে ওগুলো বাদ দিয়ে সিনেমা নিয়ে একটু আলাপ আলোচনা হয়। এবং আমার সিনে ব্লাস্টে কিন্তু যেটা হয়, সিনেমার আশেপাশে সিনেমার সাথে যারা সম্পৃক্ত থাকেন তাদের নিয়ে ছোট্ট একটা আড্ডা দেবার চেষ্টা করি, জানতে চেষ্টা করি কি হালচাল চলছে সিনেমায়। এরকম একজন মানুষ আছেন আমার সাথে যার কাছ থেকে নায়ক নায়িকাদের হালচাল বেশি জানতে পারবো, এবং তার থেকে বড় কথা আর্টিস্ট যারা আছেন তাদেরকে এত সুন্দর করে তিনি প্রেজেন্ট করেন, তার কি কারিশমা আছে সেটা সম্পর্কে জানবো। এবং এই যে সবসময় একটা মানে ভাব গাম্ভীর্যপূর্ণ একটা চেহারা থাকে এবং সবাইকে দৌড়ের উপর রাখার চেহারা থাকে, সেটা হলো নান আদার দেন আওয়ার ভেরি ওন প্রাউড অ্যান্ড ফাইনেস্ট কস্টিউম ডিজাইনার অফ আওয়ার কান্ট্রি, ফারজানা আহসান। হ্যালো আপু, কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আপনাকে এই যে ভাব গাম্ভীর্যপূর্ণ বসে দেখে আপনি কি ভাব গাম্ভীর্যপূর্ণ হয়ে গেলেন? মানে এইটা মনে হয় আমার অ্যাটিটিউড, আমার চলাফেরা সবকিছু মনে হয় এই ব্যাপারটা আছে একটু একটু মানে সবাইকে দৌড়ের উপর রাখা যে ব্যাপারটা, এটা সব ডিরেক্টররা বলে যে সান আপু ডিরেক্টরদেরকেও দৌড়ের উপর রাখে, আর্টিস্ট তো দৌড়ের উপর থাকে, ডিরেক্টরও দৌড়ের উপর থাকে, এটা কতটুকু সত্য? এইটা মোটামুটি মনে হয় সত্য। আর্টিস্টরা আমাকে মানে একটু প্রায়োরিটি দেয়, আমি থাকলে ওরা একটু এটা ভালো লাগে আর কি এই জিনিসটা। আচ্ছা, এই যে সবাই রেসপেক্টটা করে, এই রেসপেক্টটা তৈরি করতে তো অনেক স্ট্রাগল করতে হয়েছে, এই লেভেলটা তৈরি করতে অনেক স্ট্রাগল করতে হয়েছে, ডিরেক্টর আপনার নাম শুনলে যে স্বস্তির নিঃশ্বাস ফেলে, এইটা করতে অনেক স্ট্রাগল নিশ্চয়ই করতে হয়েছে। একটু স্ট্রাগলের গল্পটা শুনতে চাই আপু আপনার কাছ থেকে। শুটিংটা আসলে যখন আমি শুরু করি তখন নিচ থেকে আসলে শুরু করি নি, কারো আমার বন্ধুরা বলেছে যে শুটিং করো ভাল লাগবে। শুটিংয়ে গিয়ে মনে হলো এটা একটা অন্যরকম একটা ফিল্ড, যেখানে কোনো টাইমলি অফিস যাওয়ার মতো নাই, এখানে আড্ডাবাজি হয়, গল্প হয়, এবং যেসব মানুষদের সাথে আমরা মিশি, যেমন অমিতাভ রেজা বলেন, মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আদনান রাজীব বলেন, এরা যেই লেভেলের মানুষ, আমি যদি একটা সরকারি চাকরি করতাম বা একটা নর্মাল চাকরি করতাম ওনাদের ধরা ছোঁয়ার বাইরে থাকতাম। সো এই যে ক্রিয়েটিভ মানুষগুলোর সাথে দেখা, এইটা মনে হয় আমার জন্য একটা অনেক ব্লেস, কারণ এদের কাছে যাওয়া, এদের সাথে কথা বলা, এদের কাছ থেকে অনেক কিছু শেখা, এই জিনিসটাই মনে হয় এখন এই পর্যন্ত টেনে নিয়ে আসছে বেসিক্যালি। আচ্ছা সান আপু, আপনাকে রিসেন্টলি সবাই তুফানি সান বলে ডাকে, এটা কি আপনি জানেন কিনা ইন্ডাস্ট্রিতে যে তুফানি সান? হ্যাঁ, এটা কেন ডাকে আপনি এটার এক্সপ্লেনেশনটা দেন। আমি জানি বাট দর্শক একটু জানুক। আমার কাছে যেটা মনে হয় যে সাকিব ভাই এত বছর যত ছবি করেছে, সাকিব ভাই যখন উনি পাসওয়ার্ড করে তার আগে থেকে ওনার লুক চেঞ্জ হয়েছে, উনি নিজেই লুক চেঞ্জ করেছে, ইন্ডিয়ান কস্টিউম ডিজাইনাররা কাজ করেছে। সো সবার একটা ধারণা যে ইন্ডিয়ান কস্টিউম ডিজাইনার, ওকে সাকিব ভাইয়ের লুক চেঞ্জ। যখন বাংলাদেশের কেউ এই চেঞ্জটা করেছে তখন সব ওয়াও ফিল করেছে যে আমাদের দেশের মানুষরাও আসলে অনেক ভালো কাজ করতে পারে, কারণ এই চিন্তাটা আমার মনে হয় কারোর মধ্যে ছিলই না যে বাংলাদেশের একজন কস্টিউম ডিজাইনার বা যারা স্টাইলিংটা দেখে তারা এই জিনিসটা চেঞ্জ করতে পারে। এটা আমার কাছে মনে হয় এই তুফানের কারণে একটা অন্যরকম ব্লাস্ট হয়েছে ম্যাস পিপলের কাছে, যেটা আগে আমাদের ডিরেক্টররা জানতো যারা বিজ্ঞাপন করে বা সিরিজ করে তারা, কিন্তু ম্যাস পিপল এটা জানতো না, এবং এই কারণে আপনাকে তুফানি এই জন্য এইটাতে আমি খুবই ব্লেসড, খুবই হ্যাপি। আপনি আপনার সাথে যারাই কাজ করে, সেটা আর্টিস্ট থেকে শুরু করে ডিরেক্টর, সবাই একটা কথা বলে যে ইউ মেক এভরিওয়ান কমফোর্টেবল ফার্স্ট, থাকে না যে আপনি বন্ধু ওদের কাছে, এবং অন দ্য আদার হ্যান্ড যখন শুটিং শুরু হয় তখন ইউ আর লাইক দ্য বস। সো এই অ্যাটিটিউডটা কি আপনার আগে থেকেই ছিল, নাকি শুটিং করতে করতে মনে হয়েছে ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক দিস? না, এইটা আমার শুটিং করতে করতে মনে হয়েছে। আমি বলবো যে আমার যদি শুটিং ইন্ডাস্ট্রিতে যদি কোনো পার্সন থাকে যাদেরকে আমি ফলো করেছি, সেটা হলো বিপুল ভাই আর আরিন আপু, যারা অমিতাভ ভাইয়ের চিফ হিসেবে কাজ করেছে, এবং ওনাদের দুইজনকে দেখে দেখে আসলে আমার এই শিক্ষাটা বেসিক্যালি। ওনাদেরকে দেখেছি কিভাবে ওনারা হুট করে রেগে যায়, কিভাবে ওনারা হুট করে হাসে, কিভাবে ওনারা বাচ্চাদের সাথে মিশে, এই ব্যাপারগুলো ক্যাচ করার কারণে হয়তোবা আমি পার্সোনালি এরকম ছিল না, ওই কারণে হয়তো পার্সোনালি এখন এরকম হয়ে গেছে, এবং এইটা খুবই প্লাস পয়েন্ট শুটিং এর জন্য। একদম। সান আপু, একটু জানতে চাই যে ধরেন কস্টিউম ডিজাইনার ইজ আ বিগ থিং ফর এনি শুটিং, হোক সেটা টিভিসি, ওভিসি, কিংবা হোক সেটা সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মের কোনো কাজ, কিন্তু থাকে না দর্শকদের কাছে এখন পর্যন্ত, যদি বলি 2021 থেকে উই স্টার্টেড লুকিং ফর হু ইজ দ্য কস্টিউম ডিজাইনার, হু ডিড দিস কস্টিউম, বাট তার আগে থেকে তো আসলে এখন পর্যন্ত একটা ভ্রান্ত ধারণা যে কস্টিউম ডিজাইনাররা জামা বানায়, এই ধারণাটা আসলে কতটুকু
রাইট? কস্টিউম ডিজাইনাররা বেসিক্যালি জামাটা বানায়, একটা ক্যারেক্টার ডিজাইন করে, জামাটা তো ওই ক্যারেক্টারের উপর প্লে করে। এইটা অনেকটা ঠিক যে আমরা কস্টিউম ডিজাইনাররা জামাই বানায়, কিন্তু ওই কস্টিউম ডিজাইনারের জামাটা কিভাবে ওয়েদার করছে, সেই লোকটাকে কিভাবে পরাচ্ছে, তার অ্যাটায়ারের সাথে কি কি যাচ্ছে, সেই কোন ক্লাসটা বিলং করে, এইটা একটা কস্টিউম ডিজাইনারের ফুল ফেস কাজ আর কি। কারণ যে কোনো একটা ক্যারেক্টারকে যদি মানে ফুটিয়ে তুলতে হলে তার ক্যারেক্টারটা জানা অনেক প্রয়োজন, সে স্ক্রিনে আসলে কি ক্যারেক্টার প্লে করছে। আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আমরা আমাদের ডিরেক্টরদের কাছ থেকে শিখেছি, কাজ করতে করতে শিখেছি, বিকজ অফ আমাদের কোনো ইনস্টিটিউট নাই, সেই জন্য আমরা কাজ করতে করতে শিখেছি। এবং শিখে এসে এখন যেটা আমরা প্রেজেন্ট করি, এইটাতে এখন মানুষ পছন্দ করে এবং ডিরেক্টরও বলে ঠিক আছে, মানে আপ টু দ্য মার্ক যেতে পারি আর কি। কিন্তু যে কোনো একটা সিনেমা কিংবা যে কোনো একটা প্রজেক্ট যখন আপনারা করেন, তখন তো প্রজেক্টের আগে আসলে প্রি প্রোডাকশন হয় একটা, সেটা সিনেমার আমরা সবাই জানি। কিন্তু কস্টিউম ডিজাইনারদেরও যে একটা প্রিপারেশন থাকে যে কোনো প্রজেক্টের আগে, এবং আপনাদেরকেও পিচ করতে হয়, আপনাদেরকেও প্রেজেন্টেশন দিতে হয় টু গেট দ্য ওয়ার্ক। এই কাজগুলো আসলে কতটুকু প্যারা দেয় আপনাদেরকে? এইটা একটা কস্টিউম, মানে আমি তুফানের কথা যদি বলি, তুফানে আমরা প্রায় 2 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করেছি, প্রত্যেকটা ক্যারেক্টার ডিজাইন করা, বা এডিরা ক্যারেক্টার ডিজাইনগুলো একটু একটু করে করেছে যে এইটা এরকম হতে পারে, মানে ওনাদের ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সেইটাকে মানে পুরো প্রপারলি একটা গাইডলাইন দেওয়া, কি হবে না হবে, ডিরেক্টরের পছন্দ, ডিরেক্টর আসলে ক্যারেক্টারগুলোকে কীভাবে দেখতে চায়, ওইভাবে প্রেজেন্ট করা, সবার সাথে বসা, এবং ফাইনাল মিটিং এর আগ পর্যন্ত আমরা জানি না যে আসলে এইটা কনফার্ম হয়েছে কিনা। সো এইটা একটা লং প্রিপারেশন চলছে, আমাদের প্রিপারেশন চলছে, এবং একটা লং প্রসেসের মাধ্যমে আসলে ক্যারেক্টার ডিজাইন করা হয়। কারণ অনেক সময় অনেক ছবি অনেকে বলে যে 1 সপ্তাহের মধ্যে করে দাও, আমার মনে হয় ওইভাবে শুটিং না করাটাই ভালো, তাতে ক্যারেক্টারগুলো আসলে যে কোনো প্রজেক্টেরই তো আসলে প্রি, পোস্ট, দেন আফটার রিলিজ, মানে সিনেমায় স্পেশালি যেটা হয় আপনাদের, যে আফটার রিলিজও আসলে অনেক কাজ থাকে, পোস্টার নিয়ে কাজ থাকে, আফটার রিলিজের পর এখন প্রমোশনাল কাজ থাকে, সেখানেও আপনারা কস্টিউম ডিজাইন করে থাকেন এখন আমরা শুনেছি। এবং ইদানিং ম্যাক্সিমামই আমরা শাকিব ভাইয়ের ম্যাক্সিমামই কস্টিউম দেখা যায় যে সান ডিজাইন করেছে, সে নিজেও আপনাকে ট্যাগ করে, আপনার সাথে ছবি দেয়। এই ব্যাপারগুলো আসলে একজন মেগা স্টারের কস্টিউম ডিজাইনার মানে হয়েছেন একটা সিনেমা, এর পরবর্তীতে সে আপনাকে ট্রাস্টটা করেছে এবং আপনাকে নিয়ে তার যে কোনো প্রমোশনাল কাজ হোক, যে কোনো ইভেন্ট হোক, সেখানে আপনাকে আস্থার জায়গায় রাখছে। আপনার এই বিষয়টা কেমন লাগে? সাকিব ভাই, বলবো যে আমি সাকিব ভাইয়ের প্রিভিয়াস ফিল্ম সম্পর্কে যা শুনেছি আর এখন সাকিব ভাইকে যেভাবে দেখে, এটা টোটালি ডিফারেন্ট। কারণ আমি একজন মানুষের মাধ্যমে শুনেছি, কিন্তু এখন যখন আমি কাজ করতে গিয়েছি, উনি এত হাম্বল, এত কাইন্ড একজন মানুষ যে ওনার এই বিষয়টা আসলে আমি মানে অনেক মানে বলতে গেলে অনেক বড় করে বলতে হবে আর কি। আর উনি ট্রাস্ট করে যে আমি যে ওনাকে যে কস্টিউমটা দিচ্ছি বা প্রোভাইড করছি, ওনার ওয়াইড্রোভ মেনটেন করছি, সো ওই জিনিসটা যখন আমি করি, উনি এটা ট্রাস্ট করে যে উনি আমাকে থিমটা বলে দেয় যে আমি এই ধরনের একটা কিছু করতে চাই, এইরকম একটা কিছু প্রোগ্রাম আমার, এরকম একটা কিছু শোতে যাব। সো ওইটা অনুযায়ী যখন আমি ওনাকে প্রোভাইড করি, এবং উনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমার উপর ট্রাস্ট করে, এইটা হলো মানে একজন মেগাস্টারের সাথে কাজ করার মজাটা এটা, যে আর্টিস্টদের সাথে তো আমরা কখনো কাজ করি নাই, ওনার সাথে আমি এই প্রথম কাজ করতেছি, এবং আমার ভালো লাগছে যে এই যে আর্টিস্টরা রেগুলার ওয়্যারের ক্ষেত্রে ডিজাইনারদের চিন্তা করছে, এটা আমাদের জন্য একটা নতুন জায়গা। আপনার মনে হয় না সানাপু, ইন্ডাস্ট্রিতে আপনি অনেক বছর হয়ে গেল, প্রত্যেকটা আর্টিস্টের আসলে ইন্ডিভিজুয়াল একটা কস্টিউম ডিজাইনার থাকা উচিত, সেটা নট অনলি ফর এনি প্রজেক্ট, তার পার্সোনাল লাইফ বলেন কিংবা তার প্রফেশনাল লাইফ বলেন, এখানে যাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য। কারণ আমরা যদি বহির্বিশ্বে চিন্তা করি, প্রত্যেকের আলাদা আলাদা কস্টিউম মানে ডিজাইনার থাকে, হেয়ার ড্রেসার থাকে, আলাদা একটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা আর্টিস্টের থাকে, ভ্যানিটি থাকে। আমাদের দেশে তো এগুলো কিছুই নাই। বাট আপনি যেহেতু শুরু করেছেন মেগাস্টারের সাথে এইভাবে কাজ করা, তার প্রফেশনাল লাইফ থেকে শুরু করে, প্রজেক্ট থেকে শুরু করে যে কোনো ইভেন্টে, আপনার কি মনে হয় এটা আসলে কতটুকু সুদূর প্রসারী? এইটা আমাদের ডিজাইনারদের জন্য অনেক সুদূর প্রসারী, বিকজ অফ একজন ডিজাইনার মাসে কয়টা বিজ্ঞাপন বা কয়টা সিরিজ করতে পারে, তার চেয়ে বেটার যদি হয় যে উনি কারোর সাথে পার্সোনালি কাজ করে, তাহলে ওর নিজের এক্সপ্লোরটাও হয় এবং ওর অনেক জানা হয়। কারণ আর্টিস্টদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসলে অনেক কিছু জানি না, উনি কি চায়, কি পছন্দ করে। হুট করে হুট করে ধরেন আমি নিশো ভাইয়ের কাজ করলাম, আমি নিশো ভাইয়ের ক্যারেক্টার গ্রাফি জানি না, হ্যাঁ।
সো তখন আমি ওনাকে এমন কিছু প্রোভাইড করলাম, হয়তো উনি বললো ইটস নট কমফোর্টেবল, এটা আমার কমফোর্টেবল জোন না। সো আর্টিস্টদের সাথে কাজ করলে তখন এই কমফোর্টেবল জোনটা তৈরি হয়ে যায়, সেও সেটে এসে অনেক কমফোর্টেবল থাকে এবং শুটিংয়ে অনেক কমফোর্টেবল থাকে। আমার মনে হয় এইটা একটা নতুন অপরচুনিটি, আমাদের মনে হয় আর্টিস্টদের এটা উচিত স্টাইলটা শুরু করা আর কি। একদম। একটু যদি শুনি যে আপনি শাকিব খানের সাথে এত বড় একটা সিনেমা করলেন এবং শাকিব খানের নেক্সট কোনো প্রজেক্টে কি আপনি ট্যাগ হয়েছেন কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম কোনো খবর আমরা যদিও পাচ্ছি, বাতাসে উঠছে, আপনার কাছে আছে কিনা কোনো খবর? না, আমি রিসেন্টলি তো শেষ করলাম তুফান, যেটা ঈদে মুক্তি পেয়েছে। এবার আমি লাস্ট একটা করেছি ওনার সাথে, সেটা হলো বরবাদ, এবার রোজার ঈদে মুক্তি পাবে। সো ওইটাও আমরা খুব বিগ স্কেলে শুটিং করেছি এবং খুবই সুন্দর শুটিং হয়েছে। এবং নেক্সট আমি হয়তো ওনার সাথে ছবি করতে পারি, উনি আমাকে বলেছে যে আমার নেক্সট কাজ তুমি করবে। তো এটা ডিপেন্ডস অন ডিরেক্টর অ্যান্ড সাকিব খান, দুইজন মিলে যদি কম্বিনেশন হয় দেন আই ওয়ার্ক। আচ্ছা সানা, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে। তুফান নিয়ে যেহেতু বারবার বলছি, তুফান তো সবাই দেখেছে, যারা দেখেননি তাদের জন্য বলি। তুফানে তো নাবিলাকে আমরা কস্টিউম ডিজাইনার হিসেবে দেখেছি, তাই না? সো সেখানে নাবিলা আপুকে আপনার কাছ থেকে কোনো সাজেশন নিয়েছে কিনা ওয়াইল শুটিং, যে আপু আপনারা আসলে কিভাবে করেন, বা তুফানে যতটুকু দেখানো হয়েছে কস্টিউম ডিজাইনার আসলে এরকম, আসলেই কি কস্টিউম ডিজাইনারদের লাইফ এত সোজা কিনা, এত সুন্দর কিনা? কস্টিউম ডিজাইনারদের লাইফ দুই রকম, একটা খুব কঠিন, একটা খুব সোজা। কারণ হলো প্রত্যেকটা জায়গায় দেখবেন দুই ধরনের মানুষ কাজ করে। যে মানুষ খুব সুন্দর কারোর সাথে কমিউনিকেশন করতে পারে তার পথটা অনেক সোজা হয়, যে কমিউনিকেশন কম করতে পারে তার পথটা কঠিন হয়। এই দুইটা জিনিস সবগুলা সেক্টর আছে, কস্টিউম ডিজাইনিং এও সেম। যে কমিউনিকেশন ভালো করতে পারে, সে যদি ডিজাইন একটু খারাপও করে তারপরও সে তার কাজটা চালিয়ে নিতে পারে, বিকজ অফ আমাদের আলটিমেটলি আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, ডিরেক্টরের সাথে কমিউনিকেশন করতে হয়, সবই কমিউনিকেশনের মধ্যে পড়ে। সো আমি মনে করব যে সোজাই পথ আবার কঠিন, দুইটাই আছে। আর নাবিলা আপু এমনিতেই এত গ্রেসফুল একজন মানুষ, উনি শুটিং এর এই কস্টিউম ডিজাইনারদের মধ্যেই উনি নিজেকে বড় করেছে। সো উনি আসলে খুবই এক্সপার্ট, মানে উনি কিছু কিছু জিনিস, যেমন কিভাবে কাপড়টা রাখবে, কিভাবে এসে একটা কিছু দিবে, ওগুলো আমাদের কাছ থেকে জেনেছে। কিন্তু উনি খুবই গ্রেসফুলি অ্যাক্টিং করছে। এবং নাবিলা আপুর আমার কাছে মনে হয় নাবিলা আপুর যে এজ, ওই এজ থেকে আমার মনে হয় নাবিলা আপু ধাপ করে 24-25-এ চলে আসছে এই শুটিং এ। ট্রু। এবং আমরা নাবিলা আপুকে অন্যরকম করে দেখি। তুফানে আমি বলবো প্রত্যেকটা ক্যারেক্টারকে আসলে আপনি অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন আপনার কস্টিউম করে, যার কারণে স্টাইলিংটা এত সুন্দর হয়েছে বলে সবাইকে অনেক বেশি ইয়াং লেগেছে। বুড়ো না, মানে অনেক বেশি থাকে না যে তাদের যে এজটা, ধরেন যে কারো এজ 35, শি লুকস লাইক 24, কারো এজ, যেমন নাবিলা আপু নিজেই মানে নিজেই স্বঘোষিত এজ বলেছে 39, বাট শি লুকস লাইক 24 ইয়ার্স ওল্ড। সো ইটস আ গ্রেট ক্রেডিট অফ ইয়ার্স। আপনি কমিউনিকেশনের কথা বলছিলেন সানাপু, খুব কঠিন একটা প্রশ্ন করব, এটার অ্যান্সার চাই, সেটা হলো প্রত্যেকটা সেক্টরে রাজনীতি বলে একটা কথা থাকে, প্রত্যেকটা সেক্টরে কম্পিটিশন বলে একটা কথা থাকে, কিন্তু জাতিগত দিক থেকে আমাদের কম্পিটিশনটা একটু অস্থিরতায় থাকে। আপনাদের সেক্টরে কম্পিটিশন কতটুকু? আমাদের সেক্টরে অনেক কম্পিটিশন, বিকজ অফ যারা কাজ করে, মানে এ ক্যাটেগরি লেভেলে কাজ করে, যেমন যারা ফিল্ম করে তাদের মধ্যে একটা বিশাল কম্পিটিশন চলে। বিজ্ঞাপনে অল ওভার সবাই কাজ করে, কারণ কে ভালো মুভিটা করবে, কে ভালো সিরিজটা করবে, কার সিরিজটা এইবার স্ট্রাইকিং হবে, কার নামটা সবাই বলবে, কে ওটিটিতে এবার প্রাইজটা পেলো। কারণ এই সবগুলা জিনিস নিয়ে আসলে একটা হাঁটাহাঁটি ইন্টারনাল লড়াই হয়। কিন্তু আমরা সবাই পার্সোনালি খুবই ভালো বন্ধু, বিকজ অফ আমাদের একজনের সাথে আরেকজনের সবসময় কথা হয়। হ্যাঁ, আমাদের একটা অ্যাসোসিয়েশন হয়েছে, আর আমরা সবাই ওই অ্যাসোসিয়েশনের মধ্যে সবাই বন্ধুর মতো কাজ করি, সবাই সবার সাথে দেখা হলে খুবই ওয়ার্ম হাগ দেই। কিন্তু ভিতরে একটা ইন্টারনাল যুদ্ধ তো চলে, আর ওইটা না থাকলে, আপনি কম্পিটিশন না থাকলে আপনি কাজ ভালো করতে পারবেন না। আচ্ছা সানাপু, আমাদের এখানে কথা বলতে বলতে একটা গেমস আমরা চেষ্টা করি খেলার, যেহেতু আপনি নিজের সিনেমার মানুষ এবং আপনি পছন্দ করেন দেখতে, আমি এটা জানি। সো আমার কাছে 5টা গানের ক্লু আছে, ক্লুগুলো আমি বলবো, বাট গানগুলো আসলে মিউটেড বাজবে, আপনার লিপসিং দেখে বুঝতে হবে কোন গান। সিনেমার নাম বলবো, ক্যারেক্টারের নাম বলবো, বাট দেখে বলতে হবে এটা কোন গান বাজছে। রেডি? ওকে, প্রথম গান আপনার জন্য স্ক্রিনে, হিয়ার। এইটা
সিনেমা পরাণ, রায়হান রাফির পরিচালনা এবং বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। গানটা কি? গানটা ঘুরিয়া ঘুরিয়া চলো নিরালায়। চলো নিরালায়, Right. চলো নিরালায় খুব সুন্দর একটা অ্যামেজিং সং স্যাং বাই আতিয়া আনিসা এবং অয়ন চাকলান্ত। শুনি। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয়, চলো নিরালায় মেঘে ঘুরিয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায়, চলো নিরালায়। সেকেন্ড গান আপনার জন্য অন স্ক্রিন, দেখা যাক কি গান আসে। ওকে, গান বস 2 সিনেমার গান, পরিচালক বাবা যাদব এবং নুসরাত ফারিয়া অজিতকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। না 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 না, পারছি না পারছি না। ইয়ারা মেহেরবান। কিন্তু নুসরাত ফারিয়া আমার খুবই প্রিয় আর্টিস্ট। হ্যাঁ। ওকে, সেকেন্ড ক্লু শেষ। থার্ড ক্লুতে আমরা দেখব সিনেমা সম্রাট, মোস্তফা কামাল রাজের এবং শাকিব খান ও অপু বিশ্বাস আছেন এখানে। রাজ ভাইয়ের অনেক অনেক কাজ আপনার করা হয়েছে শুরুর দিকে। আমি কাজ করেছি। হ্যাঁ, ওকে, সারা রাত ভোর, রাইট। এবং এই সিনেমায় অপু বিশ্বাস এবং শাকিব খানের কস্টিউম এত ম্যাচিং হয়েছে। এই ছবির কস্টিউম বেসিক্যালি পুরোটাই লুক থ্রো করেছে মোস্তফা কামাল রাজ, রাইট। আমরা একটু শুনি। 4 নাম্বার ক্লুটা দিচ্ছি আপনার জন্য। পোড়ামন 2 সিনেমা, রায়হান রাফির সাথে আপনি কাজ করেছেন, তার কাজ আপনি জানেন। লেটস হ্যাভ আ লুক। সিয়াম আর পূজা চেরি অন স্ক্রিন। এটা আমার ছবির গান। এই গানের লিরিক্স হলো সুতো কাটা ঘুড়ি। একদম রাইট। এই খুব নিয়ে বসে, এটা আমার ছবির গান, এটা হলো সুতো কাটা ঘুড়ি। এই ছবিটার আমার লাইফের একটা মানে খুবই গুড এক্সপিরিয়েন্স, বিকজ অফ আমি বিয়ের 7 দিন পরে চলে গেছিলাম শুটিং এ, এবং পুরো শুটিংটা আমি 1 মাস ওখান থেকে শেষ করে ঢাকায় ফিরেছি। অলরাইট, 5 নাম্বার ক্লু আপনার জন্য। ভালোই কিন্তু পারতেছেন সানাপু কিন্তু গম্ভীর। হ্যাঁ না, আমি গান সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। ওকে, 5 নাম্বার গান ঢাকা অ্যাটাক সিনেমা গান এবং ভীষণ সুন্দর একটা গান, জনপ্রিয় একটা গান। দীপঙ্কর দীপন পরিচালক এবং সঞ্জু জন ও মিমোকে দেখা যাচ্ছে স্ক্রিনে। এই যে টিকাটলির মোড়ে, টিকাটলির মোড়, ভীষণ জনপ্রিয় একটা গান, শুনবো। আমরা তো এই গানটাতে অনেক নাচি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সানাপু। মোটামুটি খেলছেন আর কি, ভালোই। গিফট দেওয়া যাবে আপনাকে। কেমন লাগছে আপনার খেলে বলেন? মনে হচ্ছে যে আরো গান শুনতে হবে, দেখতে হবে, খালি পিছনে থাকলে হবে না? খুবই হাইপার লাগছিল, কারণ গান মনে করতে পারবো কিনা, কারণ গান আমরা দেখি কিন্তু রিলিক্সটা মাথায় থাকে। ওকে, কখনো বলা সানাপু, আমরা যখন বলেছি যে আমাদের নেক্সট এপিসোডে আপনি গেস্ট থাকবেন, তখন আপনার যারা ভক্ত রয়েছে, আপনার কাজ যারা ভালোবাসে, তারা আপনাকে কিছু কোয়েশ্চেন করেছে, সেগুলো করতে চাই। রেডি? ওকে, কোনো কাজের অফার পেলে প্রথমেই কি চিন্তা করেন? টাকা নাকি সম্পর্ক? প্রথম চিন্তা করি সম্পর্ক, তারপরে চিন্তা করি সময়, কতটা সময় আছে কাজটা করার জন্য। পোশাক বা স্টাইলিং এর জন্য কোনো ডিরেক্টর বা আর্টিস্ট কাকে গুরুত্ব দেন? যথেষ্ট গুরুত্ব কে পায়, আর্টিস্ট নাকি ডিরেক্টর? ডিরেক্টর বেশি গুরুত্ব পায়, কারণ ক্যারেক্টার ডিজাইনটা উনি করে, আমরা ক্যারেক্টারটা প্লে করি। ওকে, ইন্ডাস্ট্রিতে কোন সেলিব্রিটির ডিজাইনার চেঞ্জ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি একেবারে এই ব্যাপারে কোনো উত্তর দিতে চাই না, কারণ আমাদের যারা সেলিব্রিটি আছে তারা নিজেরাই আসলে স্টাইলিং সম্পর্কে অনেক মানে সচেতন। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা ঘুরিয়ে করি। আপনি তো শাকিব খানের স্টাইলিং করছেন এখন রেগুলারলি, নেক্সট যদি আপনাকে বলা হয় যে আপনি চুজ করেন কার স্টাইলিং আপনি করতে চান, সেটা কি হবে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। কার সাথে কাজ করতে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন? এই মুহূর্তে সাকিব খান। ওকে, কাজের সময় অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছেন? প্রচুর কান্নাকাটি হয়েছে, ভুল হয়েছে, দৌড়াদৌড়ি করেছি। কোনো ডিজাইন আপনার করা কিন্তু আপনার স্বীকার করতে কষ্ট হয়, ধরেন যে আপনি স্বীকার করতে চান না, না এটা আমার ডিজাইন না, থাকে না অনেক আগের কাজ দেখে যে না এটা আমি করি না, এরকম আমার এখন পর্যন্ত মনে হয় না, কারণ প্রত্যেকটা স্ক্রিনে যখন কোনো জিনিস মানে ক্যারেক্টারগুলো প্লে করে বা যে কোনো একটা ভিডিও আসে, সবার প্রথম আর্টিস্ট দেখে মানুষ, তারপরে ব্যাকগ্রাউন্ড দেখে, তারপরে গল্প দেখে, তারপরে সবকিছু দেখে। সো আর্টিস্টটাকে দেখে, তো এই জন্য ভালো লাগে আর কি। আচ্ছা, ডিজাইন কিংবা স্টাইলিং এ আপনি কাকে ফলো করেন? আমি পিন্টারেস্ট, গুগল এগুলো ফলো করি। এতক্ষণ ঘুরে ফিরে পিন্টারেস্ট আর গুগলের নাম নিছে। আচ্ছা, কিপটা সব থেকে কারা বিষয়, নায়ক নাকি নায়িকারা?
বোথ কিপটা ওকে আপনার না আমি ওই সেন্সে কিপটা বলি নাই, কারণ শুটিং এর মাঝখানে আপনি যদি কারো কাছ থেকে কিছু জান এটা কখনো হবে না, বিকজ অফ প্রত্যেকটা মানুষ শুটিং এ এত ব্যস্ত থাকে, ইনভলভ থাকে। কোন দুজন সম্ভাবনার আর্টিস্টকে আপনি দুইটা টিপস দিবেন? সিয়াম ভাইকে বলবো যে আরো অনেক মুভি করেন, আপনাকে আরো অনেক মুভিতে দেখতে চাই। আর পূজা চেরিকে বলবো যে তুমি অনেক বিউটিফুল, সুন্দর সুন্দর ছবি করো। ওকে, নতুন প্রজন্মের কেউ যদি এই সেক্টরে কাজ করতে চায়, ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে তাকে কোন সাজেশনটা সব থেকে বেশি দিবেন, মাথায় রাখতে বলবেন? কস্টিউম ডিজাইনিং এর যদি করতে চায় তাহলে আমি বলবো যে তাকে আগে টাইম সেন্সটা জানতে হবে, কারণ আমাদের শুটিং এর টাইম সেন্স পুরোই ডিফারেন্ট থাকে। সে যদি আগে টাইম সেন্সটা শিখতে পারে তাহলে সে অটোমেটিকলি এখানে সময় দিতে পারবে। সো আগে টাইম সেন্স এবং কমিটমেন্ট, এই দুইটা জিনিস সবার প্রথম শিখতে হবে, তারপরে তুমি কাজটা এমনি শিখে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সানাপু ফর বিং মাই গেস্ট। আপনার কেমন লাগলো সিনেব্লাস্টে আজকে আড্ডা দিয়ে? আমি তো খুবই খুশি আপনি আমাকে ডেকেছেন এবং আমরা আজকে আড্ডা দিলাম, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই আপনার কাজগুলো এরকম আরো অনেক পাখা মেলবে এবং তুফানি সান থেকে আরো অনেক সান আসলে আমরা পাবো, এবং সানের কস্টিউম ডিজাইন দিয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমারও মনে হয় যে আমি ছবি করছি, আল্লাহ না করুক যাতে আমি আরো অনেক ভালো ছবি করতে পারি, এই দোয়া করছি। থ্যাংক ইউ দর্শক, আজকের মতো সাইন আউট করছি সিনেপ্লাস থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসা হালে জনপ্রিয় সিনেমা রিলেটেড কোনো না কোনো আর্টিস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN বাংলার সাথে। শুভরাত্রি।